বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। বিএনপি নির্বাচনে চুরি করে তারপরে ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে, এটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন জামায়াতে নায়েবে আমির। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা। এদিকে গ্রেফতার হতেই সব ফাঁস করে দিল হাদির খুনি শুটার ফয়সাল। প্রথমেই ফেঁসে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, একে একে ফেঁসে যাচ্ছে সবাই। অবশেষে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সত্যি সত্যি মামলাটা হয়ে গেল। কে করলেন মামলার আদ্যপান্ত, এই মামলার পরে কি হবে? আদালত সমনও জারি করে দিয়েছেন। এরপরে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হবে? মির্জা আব্বাস মামলা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তথাকথিত বিপ্লবী জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যায়। ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদি হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্য। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এই মাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শুরুর অংশ শুনে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, মূল অংশে চলে যাব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেন। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো শুনে আসি। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই না। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটা হতে দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা হাসানকে তারা কীভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবেই প্রতিবাদ করেছিল এবং সে ভূমিকা তারা আছে সেটা তারা ফলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসেবে তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সে কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন।
কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল, বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টটা থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। সুতরাং খলিল রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকারের, এবং যে কী ধরনের কনস্পিরেসি রিজওয়ানা সহ অন্যরা তারা করেছেন, যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, তাদের দাবি ছিল। কারণ গত 56 বছরে এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষকে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বন্ডুল করে দিয়েছে এই মীর জাফররা। সুতরাং এই মীর জাফরদেরকে, খলিল রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হলেও পরিচয় করতে চায়, এবং সেই খলিল রহমান তো নিরাপত্তা উপদেষ্টা, আমি বলছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভাতে বের করে দেওয়া উচিত, এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিজওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজেই, এবং তার কাছ থেকেও এই সত্য উদযাপন, সত্য উদ্ঘাটন করার তথ্য যে নির্বাচনটা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে, এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের বড় ভুল হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য। আমাদের ভুল হয়েছে, এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রেখেছি। আমরা যেটা দেখেছি, তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। যেই প্রশাসন টাকার বিনিময়ে, যেই প্রশাসন হত্যা, গুম, সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল। আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল, যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল, যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায়, আমাদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা 11 দল, আমরা শুধু উদারতা দেখিয়েছি, আমরা আস্থা রেখেছি, আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম, আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো, সর্বত্র কালো টাকা ছড়ানো হলো, এবং আজকে যে নির্বাচন আপনারা দেখছেন তার ফলাফল আপনাদের সামনে। তবে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের অর্ধেক শতাংশ, 50% প্রায় জনগণ, তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে। আর 50% যারা রয়েছে তারা হয় দলকাটা হবে, তাহলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে। তাদের শিকড় অত্যন্ত নড়বড়ে, তাদের চেয়ার অত্যন্ত নড়বড়ে। আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং এই নড়বড়ে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, যেটা আমরা দেখছি আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে,
আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন এটাও কিন্তু জানিয়ে দেবেন, আর এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী দেশে কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।